আচ্ছা ওকে, আমরা রেকর্ডিং দিয়ে দিয়েছি। রেকর্ডিং হচ্ছে, আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। জি ওই স্যার। চ্যানেলের লিংক দিয়ে দিলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা শুনতে পারবা। তাহলে আমি ঠিক কি আছে স্যার। আপনার বলছিলাম, ইউটিউব চ্যানেল লিংক আছে। শুরু করেছিলাম এই টেক্সট জাতীয় লেখা, নাম্বার জাতীয় লেখা, তারপরে ডেট অ্যান্ড টাইম, টাইম, এবং বললাম কি লাস্টে যে কোনো সেলে যদি ইকুয়াল চিহ্ন দেওয়া হয় তারপরে তুমি যাই লেখো না কেন, এক্সেল মনে করে যে এটা আমার এখানে সূত্র লিখেছে। বোঝা গেল? তাহলে জি স্যার। অর্থাৎ আমি বোঝাতে জি চেয়েছি জি যে ইকুয়াল টু দিয়ে শুরু করা মানে এখানে কোনো একটা হিসাব নিকাশ শুরু করা বোঝায় এক্সেলে। এগুলো সব মুছে দিলাম। তাহলে যদি তুমি ইকুয়াল টু কোনো সেলে দাও, ইকুয়াল টু দিলাম, দিলাম আমি 2, যোগ চিহ্ন দিলাম, আবার 3, ইন্টার দাও তো দেখি কি হয়, 5। 5। এক্সেল চালু রাখার পরে, চালু করার পরে যদি হিসাব নিকাশ করার প্রয়োজন হয়, আমরা এতদিন দেখেছি ওই মোবাইল বার করে মোবাইলে ক্যালকুলেটর বার করার চেষ্টা করি, অথচ তোমার সামনে এক্সেল চালু আছে। কেন? এখানে একটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে তারপরে তুমি যে কোনো কিছু চাপ দাও না কেন, যোগ, আবার লিখলাম 4, হ্যাঁ, মাইনাস লিখলাম 3, ইকুয়াল টু কত হবে? রেজাল্ট কত? 6। হ্যাঁ, 6। 6 স্যার। হ্যাঁ, তাহলে কি আমার ইকুয়াল টু চিহ্ন দিয়ে সরাসরি কোনো হিসাব নিকাশ করতে পারছি না? ইকুয়াল টু জি চিহ্ন স্যার। করার পরে তোমরা নর্মালি ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটরের মাধ্যমে যে হিসাব নিকাশ গুলো করে থাকো দৈনন্দিন জীবনে, তাই কি না? ভাগ 2 দিলাম, হচ্ছে? এইভাবে ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে 3, 4-এ তোমরা যে সরল অঙ্ক শিখেছো, তাই কি না? এরকম সেরকম এই বন্ধনী দিলা, দিয়ে দিলা 45 যোগ 30, তাই কি না? এই বন্ধনী দিলা, হ্যাঁ, দিয়া দিলা মনে করো গণিত 3 বা 2, হ্যাঁ, তাই কি না? তারপরে জি স্যার। আবার ধরো বন্ধনী দাও, দিয়ে দেও না কিছু একটা, তো আমি কিন্তু ইচ্ছা মতো এগুলো টাইপ করতেছি, তাই কি না? ইচ্ছা মতো এগুলো টাইপ করতেছি, একটা তো রেজাল্ট আসবে, আসবে কিনা? এখানে স্টার চিহ্ন মানে জি কিন্তু স্যার। গুণ, জি স্যার। স্টার চিহ্ন মানে গুণিত, গুণ। এর কি এখানে একটা স্টার চিহ্ন লাগবে। ওকে, একটা ইন্টার দাও দেখি, আসছে রেজাল্ট? একটা কিন্তু আসছে। জি স্যার। জি। এভাবে তুমি যে সরল অঙ্কগুলো শিখেছো বিভিন্ন সমাতে, ওই রকম ভাবে তুমি মনে করবা আর এখানে সূত্র লিখতে পারবা। তাহলে ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে বিভিন্ন ধরনের সূত্র আমরা লিখতে পারবো কিনা? হ্যাঁ, পারবো পারবো স্যার। স্যার। পারবো পারবো স্যার। কি? জি জি স্যার। স্যার পারবো। ধরে নিই, ধরে নিই আমি 60 টাকার 20% কয় টাকা হয় এটা বাইর করব। তোমরা বাসায় ক্যালকুলেটারে নাকি খাতায় এক লেখো 60 টাকার 20% কয় টাকা হয়। তাহলে এখানে ওরকম করে আমরা যদি লিখে দিতে পারি, হবে না? 60 টাকার 20% কয় টাকা হয়? 12 টাকা। 12 স্যার, 12 টাকা। উদাহরণস্বরূপ আমি তো বললাম 12 যে টাকা ষাট স্যার। টাকার 20% কত টাকা হয়। তুমি খাতাতে একটা লেখো তো, খাতা 12 টাকা। কলমের আশেপাশে। আছে স্যার। আছে স্যার। জি স্যার আছে। আচ্ছা, 12 খাতা টাকা হবে কলম স্যার। যদি না থাকে, হুম, 5 অংশ। আরে 12 টাকা। 12 টাকা উত্তর 12%। জি স্যার, 12 টাকা হচ্ছে। জি স্যার। 12 হচ্ছে স্যার। 12 হচ্ছে। 12 টাকা হবে স্যার। জি জি স্যার। স্যার, জি 12। স্যার। এটা কেমন করে করলা? আরে স্যার, এই স্যার যে টেন। 100 টাকাতে 100 ভাগ দিয়ে 100 দিয়ে ভাগ করলাম, তারপর যেটা মান আসছে ওটাকে 20% এর সাথে গুণ করলাম। আচ্ছা, সফটওয়্যারটা আমার চালু করে রাখা নাই, নাহলে আমি কিন্তু একটু লিখে আমি করতে পারতাম। একটা চাই, লেখা যায়।
আচ্ছা, এইখানে তোমরা ক্যালকুলেটরতে কি করেছো যদি লিখো তাহলে এরকম হচ্ছে না, কলম দিয়ে আমি লিখি 60 টাকার 20% বলছি, তাই কি না? আচ্ছা, জি তাহলে স্যার। এটা এমনও হতে পারে না যে 100 টাকার বা 100 টাকায় হয় হলো 100 টাকায় হয় 20 টাকা, এরকম হওয়ার কি কথা ছিল কি না? 20 টাকা। জি স্যার। 1 টাকায় হবে হচ্ছে 20 তাহলে ভাগ 100। অতএব এখানে চিহ্ন কি? অতএব 1 টাকায় হবে, 1 টাকায় হয় হলো কত? 20/100। 100। অতএব 60 টাকা হয়। 0 পয়েন্ট। তোমরা এভাবে অঙ্কটা করবে কিনা? জি আমি স্যার। এটা বুঝাতে চেয়েছি যে এভাবে তোমরা অঙ্ক করবে কিনা। অতএব এখানে এখন 60 টাকায় যদি দেই তাহলে এটা কি গুণ হবে এখন? এখানে হবে 20 20 ভাগ গুণিত 60 একশো ভাগ এটা 100। ঠিকই থাকবে। আমি তোমাদের এখন 3 নামাই দিয়েছি। এটা এখানে গুণিত 60 হবে না? জি স্যার। জি, 20 হয় কি গুণিত না? 60। তাহলে একটা যদি এ শূন্য আর এ শূন্য কাটে যায়, আবার এটা আর এটা কাটে যায়, নিচে 1 থাকলেও নিচের কোনো দাম নাই। এই 6 × 2 = 12 হয় কি না? জি জি স্যার স্যার। 12। রেজাল্ট হয় তাহলে 12 টাকাও হয়। 12। এইটা কিন্তু আমরা এই আগেকার যে 3, 4, 5-এ আমরা পড়েছি, এইভাবে কিন্তু আমরা হিসাবটা করলাম। তাহলে তুমি পক্ষান্তরে দেখো এই জিনিসটা তুমি এই অংশটুকু এখানে বসাতে পারবা কিনা। এই যে লাস্টে যে তোমার এই 20/100 ইন্টু 6, এটা আমরা এক্সেলে বসাতে পারবো না? জি স্যার। জি তাহলে স্যার। 20/100 ইন্টু 6 এটাকে কিভাবে আমরা লিখতে পারি? 60 ইন্টু স্টার ধরে এখানে 60 ইন্টু এখানে এই যে ইকুয়াল টু চিহ্ন দিয়েছি আমি, তাই কি না? এখানে 20% ভাগ 20/100, এটা কথা ঠিক না? 100। জি। আগে দিবেন এটা। আচ্ছা, এখানে আমরা ব্যাকে যদি দিতে হবে। চাইতাম তাহলে বন্ধনী হয়তো দিতে পারতাম, কিন্তু বন্ধনী দেওয়া লাগবে না, স্যার ছাড়াও রেজাল্ট একই আসবে। দেখো 20/100 আর শেষে এখানে স্টার মানে গুণিত, গুণিত কি 60। রেজাল্ট কি 60। আছে দেখো তো, আসছে 12। 12। জি স্যার। তাহলে আমরা এই কথাটা যে আমরা খাতা কলমে করলাম এতক্ষণ, তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে 20/100 ইন্টু 60। এটা এভাবে যেভাবে এখানে যেভাবে আমরা অঙ্ক আমরা কষলাম খাতা কলম দিয়ে, ওই অঙ্কটাই কিন্তু এখানে আমরা যখন লিখলাম তখন কিন্তু দেখাচ্ছে আমার এখানে কি হলো, রেজাল্ট কিন্তু সে দিতে পারছে। এভাবে এই গণিত বা এটার ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে বন্ধনী না দিলেও কিন্তু চলবে, তাহলে কিন্তু আমার রেজাল্ট 12 আসছে। এইভাবে লিখতে পারবো না? আমি উদাহরণস্বরূপ একটা অঙ্ক বললাম। এইভাবে জাগতিক জীবনে তোমরা যত ধরনের অঙ্ক কষেছো, অঙ্ক করেছো, যে কোনো অঙ্ককে যদি এভাবে তুমি সূত্রের মাধ্যমে ফেলাই দাও, তুমি যেভাবে করেছো ওভাবে কাটাকাটি ফাটাফাটি এভাবে লিখে দাও, তাহলে কিন্তু তোমার হিসাব করতে পারবে এক্সেল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখানে ছোট্ট 3টা শব্দের কথা লেখা আছে, এই কথাটাই কিন্তু বিশাল একটা অঙ্ক এখানে আমরা করে দেখিয়ে দিয়েছি। কোথায়? এই যে এখানে। তাহলে অঙ্ক কি এক্সেল করতে পারবে? পারবো? আচ্ছা, স্যার এই জায়গা থেকে বেরোতে গেলে ইন্টার দিয়ে বেরোতে হবে, হ্যাঁ, ঠিক আসতে হবে। এবার দেখো, যদি আমরা এখানে লিখি একটা সংখ্যা, আমি ছোট ছোট সংখ্যাগুলো লিখতেছি, এক্সেল আগে বুঝো। এখানে দিলাম আর এখানে দিলাম ইকুয়াল টু এই 4 ইস ঘরটা, তাই না? যোগ জি। এইটা যোগ এটা যোগ এটা লিখে দিলাম, কত? 4 যোগ 5 যোগ 6 যোগ কত আছে? 3। 3। 3। ইন্টার দা কত দেখো তো রেজাল্ট? 18 আসছে কি? 18। 18। 18 কি হয়? 18 কি জি হয়? জি স্যার। স্যার।
এখানে জি আমরা স্যার যেভাবে রেজাল্ট দেখালাম, আমার কথা কিন্তু বুঝে যাবা, আমরা যেভাবে করলাম তাতে অপারেটর, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলাকে বলা হয় অপারেটর। এই যোগ চিহ্নটা এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এগুলো হলো অপারেটর। যোগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, হ্যাঁ, বিয়োগ চিহ্ন, এগুলো হলো সব অপারেটর। এর নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। এগুলোর নাম অ্যারিথমেটিক। অ্যারোমেটিক অপারেটর। গাড়ির গাড়ির অপারেটর গাড়ি চালায়, কম্পিউটার অপারেটর কম্পিউটার চালায়, আর এই ম্যাথমেটিকের অপারেটর ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে থাকে, ম্যাথমেটিক্স। ক্যালকুলেশন। এই জন্য এগুলোকে বলা হয় অপারেটর। আমরা এতক্ষণ অপারেটর এবং ডাইরেক্ট কোনো সংখ্যা লিখে হিসাব নিকাশ করেছি। এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো আমি লিখেছি, হিসাব কিন্তু করে দিয়েছে। কিন্তু এখন এখানে এই ঘরগুলোতে যদি কোনো আমরা সংখ্যা চেঞ্জ করে দিই, আমার হিসাব কিন্তু সে চেঞ্জ করতে পারেনি, জি। অর্থাৎ এই ঘরগুলোর সাথে কোনো সম্পর্কই নাই। কিন্তু যদি এখানে আমরা এইগুলা না লিখে, এই সংখ্যা ডাইরেক্ট কোনো সংখ্যা না লিখে, যে এই সংখ্যাগুলো যে ঘরে লেখা আছে সেই সেল অ্যাড্রেস গুলা যদি ব্যবহার করে করে যোগ যোগ দিই, তাহলে দেখো পরবর্তীতে যদি আমি সংখ্যা চেঞ্জ করি, তাহলে কিন্তু তার রেজাল্ট চেঞ্জ হবে চেঞ্জ স্যার। হবে সক্ষম। দেখো এখানে 4 কথাটা লেখা আছে কোন ঘরে? বি B2 বি টু। তাহলে এখানে আমরা লিখে দিলাম বি2, যোগ চিহ্ন অপারেটর দিলাম। 5 কথাটা লেখা আছে কোন C2 ঘরে? C2 C2 ডি2, আমরা এখানে লিখে দিলাম সি2। ডি 2 কথা লেখা আছে কোন ঘরে? D2 ডি2, ডি2, এই তো। তারপরে 3 লেখা আছে E2 ই2। আচ্ছা, এবার আমি এন্টার দিলাম। দেখো এখন কিন্তু রেজাল্ট 14 আসছে। এখানে মনে হয় সংখ্যাটা তখন চেঞ্জ ছিল, সেই জন্য 18 আসছিল। কত ছিল এখানে? ওখানে স্যার 6 ছিল, এখানে 6 ছিল। দেখো তো চেঞ্জ হয়েছে। যে কোনো ঘরে এখন তুমি সংখ্যাকে চেঞ্জ করো, রেজাল্ট কিন্তু চেঞ্জ হতে পারছে, চেঞ্জ চেঞ্জ করতে পারছে। যে কোনো ঘরে সংখ্যা তুমি চেঞ্জ করো, রেজাল্ট চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে জি আমরা স্যার। যদি এখন সেল অ্যাড্রেস ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখি, তাহলে আমার কি হবে? আমার পরবর্তীতে যদি কোনো ওই সেলগুলোর মধ্যে কোনো আমার সংখ্যা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমার রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের সূত্র আমরা প্রয়োগ করে থাকি। সেল অ্যাড্রেস কেন ব্যবহার করি বুঝতে পারলাম কি? জি স্যার। আমি এখানে ছোট্ট একটা জিনিস যোগের হিসাব নিকাশ কিন্তু দিয়ে কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমার যদি অন্য সূত্র লিখি, তাও কিন্তু আমার হবে। এখানে যোগের জায়গায় গুণ গুণ দিয়ে দাও, গুণ দিলে তো বড় সংখ্যা এত বড় গুণ করতে পারবে না। এলে গুণ দিয়ে দাও, এখন কোনো একটাকে গুণ দাও, তাও রেজাল্ট হবে, তাই না? কোনো একটাকে ভাগ দাও, তাও রেজাল্ট হবে। ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই সে দিবে। হয়েছে? তার জি যেখানে স্যার। যা দিয়েছি, এই যোগ বিয়োগ গুণ ভাগ যোগ এগুলো অনুসরণ করে ওইটাই রেজাল্ট হওয়ার কথা, এবং ওটাই আসছে। আমরা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আমরা কি বুঝতে পারছি সবই? আচ্ছা, এখানে আমরা এতক্ষণ স্যার। যেগুলো ব্যবহার করেছি, এগুলো আমরা অপারেটর ব্যবহার করে করে আমরা হিসাবগুলো করার চেষ্টা করেছি, তাই তো? এতক্ষণ কি করলাম? প্রথমে আমরা চেষ্টা করলাম ডাইরেক্ট সংখ্যা লিখে হিসাব নিকাশ করার চেষ্টা করেছি, তাই না? শেখার চেষ্টা করছি। এখন আবার শিখলাম অপারেটর ব্যবহার করে আমরা যাবতীয় হিসাব নিকাশ করার চেষ্টা করেছি। ওই যে একটা হিসাব নিকাশ এখানে দেখালাম না, এটা কেউ অপারেটর ব্যবহার করতে করতে পারবে না? পারবো কিনা? জি স্যার। এটাও কিন্তু জি অপারেটর স্যার। ব্যবহার করে করা যায়। তাহলে এক ঘরে 100, এক ঘরে 60, এক ঘরে তোমার এই কি জানি 20 কথাটা কিন্তু দরকার। তাহলে ওই ঘর ভাগ ওই ঘর এভাবে করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, হবে না? জি হবে স্যার। করে দেখি, এক জায়গায় করে দেখি। এই ঘরে লিখলাম মনে করো 60, তাই না? এই ঘরে দিলাম হলো 100, আমি এইভাবে টাইপ করে রাখলাম। আবার এই ঘরে মনে করো দিলাম 20। তাহলে যে কোনো একটা ছেলে আমি ওটার 60% বার করতে চাবো, তাহলে ইকুয়াল টু দিয়ে কি দিব? এইটা ভাগ এইটা গুণিত
এটা হচ্ছে না? আসতে পারো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? বুঝা গেছে? এইভাবে কিন্তু জি আমরা স্যার। 100 টাকার 60% বার করতে শিখলাম। তবে এক্সেল খুব এক্সপার্ট একটা সফটওয়্যার। এখানে পার্সেন্ট বের করার জন্য এক্সেল কিন্তু খুব আরো দক্ষ। অন্য সিস্টেমে খুব সহজেই করতে পারে। সহজ সিস্টেমটা হলো কত? 60 টাকার 100%, তাই না? 20%। তাহলে 60 কোন কোন ঘরে লেখা আছে? এই ঘরে। 60 গুণিত কত? 20। 20% বার করতে চাইলো না? এটা 20%। পার্সেন্ট একটা চিহ্ন আছে। পার্সেন্ট চিহ্নটা কিবোর্ডের 5 নামে যে সুইচ আছে, উপরের সারিতে 1 2 3 লেখা আছে না কিবোর্ডে? জি স্যার। এই 5 সুইচের উপরে কিন্তু এই আছে, পার্সেন্ট লেখা আছে। শিফট চেপে ধরে এটা চাপলে পার্সেন্ট হয়। দেখো, আমি 60 টাকার 20% বের করতে চেয়েছি। কত টাকার? 60 টাকার 20% বের করতে চাইছি। তাহলে 60 কথাটা আছে C5 সেলে। C5 গুণিত 20%। হয়েছে? পারো? জি কিভাবে স্যার। লিখলাম মনে পড়ে কি? 60 টাকার 20% বের বের করতে চেয়েছি। তাহলে এখানে যদি 20% না দিয়ে যদি 10% করতে চাই, তাহলে 10 লিখে পার্সেন্ট। 60 টাকার 10% 6 টাকা। যদি এখানে 30% করতে চাই, 50% করতে চাই, তুমি যত পার্সেন্ট করে দিবা তত পার্সেন্ট। 60 টাকার 60% কত টাকা হয় দেখি? 30 টাকা। বুঝা গেছে? জি স্যার। এভাবে এই পার্সেন্ট হিসাব নিকাশটা এক্সেল খুব সুন্দরভাবে করতে পারে। বুঝতে পারছি তো? জি স্যার। এটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। জি আচ্ছা, স্যার। এবার আসি। আমি এই যে যোগটি করেছি এতক্ষণ, অপারেটর ব্যবহার করে করিয়েছি। কিন্তু অপারেটর ব্যবহার করে খুব দক্ষতার সাথে এক্সেল যদিও করতে পারে, কিন্তু তাতে অনেক সময় অনেক, যদি আমরা শর্তযুক্ত কোনো হিসাব নিকাশ করতে চাই, বড় বড় হিসাব নিকাশ করতে চাই, লজিক্যাল হিসাব নিকাশ করতে চাই, তাহলে শুধুই অপারেটর ব্যবহার করে হয় না। সেক্ষেত্রে তখন ফাংশন ব্যবহার করতে হয়। কি বললাম? ফাংশন। ফাংশন ব্যবহার করে তখন হিসাব নিকাশ করার প্রয়োজন হয়ে থাকে। এবং বিভিন্ন বড় বড় হিসাব নিকাশগুলো ফাংশন ব্যবহার করেই সাধারণত করতে হয়। আর 2 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা এখন দেখছি আমি 16 জন আছি। আমরা যখন কেটে যাব, কেটে যাওয়ার তোমার মনে করো 30 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে তোমরা আবার যোগদান করার চেষ্টা করো। 1 মিনিট পরে করবা, হ্যাঁ? না, কেটে গেলে আমিও কেটে যাব, আমাকে কিন্তু আবার ওই সফটওয়্যারটা ঢুকে তারপরে আবার স্টার্ট করলে আবার চালু করতে পারবা। ওই লিঙ্কেই যুক্ত হবা, নতুন কোনো লিঙ্ক দেওয়া হবে না। ওকে স্যার। ওকে, তাহলে আমি বলছিলাম অপারেটর দিয়ে অনেক সময় আমাদের জটিল জটিল হিসাব নিকাশগুলো করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তখন ফাংশন ব্যবহার করে করতে হয়। ফাংশন শব্দের অর্থ আমরা কি জানি? শাব্দিক অর্থে ফাংশন অর্থ কি? সূত্র না স্যার। ফাংশন মানে? সূত্র। না, 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 ফাংশন মানে সূত্র না। ফাংশন শব্দের অর্থ হলো কাজ। কাজ। ফাংশন শব্দের অর্থ কাজ। ফাংশন শব্দের অর্থ বলে না, বিয়ের ফাংশন শুরু করে দিয়েছে, তাই কি না? অনেক সময় উদাহরণ সব বলে থাকে, মানে বিয়ের কার্যক্রম সব শুরু করে দিয়েছে। ফাংশন শব্দের অর্থ হলো কাজ। কাজ। আরো 5 মিনিট 33 সেকেন্ড চলবে, টাইম দেখাচ্ছে আমার এখানে। আচ্ছা, তাহলে ফাংশন শব্দের অর্থ কাজ। এই হচ্ছে যুগে যুগে বিভিন্ন কাজ করার জন্য কাজের যে ধরন, সেই কাজের ধরন অনুসারে ফাংশনের নামকরণ করা হয়ে থাকে। যেমন যোগ করার জন্য যোগ কথার অর্থ হলো সামেশান। সেক্ষেত্রে সামেশান ফাংশন আছে, কিন্তু সামেশান ফাংশন তো নাই। একটু ফাংশন, পুরো সামেশান কথাটা লিখতে গেলে অনেক বড় হয়, অর্থগুলো অনেক বড় হয়। সেক্ষেত্রে অনেক সময় শব্দগুলোকে সংক্ষিপ্ত নেওয়া হয়েছে, সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়েছে। সামেশানের সংক্ষিপ্ত করে সাম নেওয়া হয়েছে, শুধুমাত্র প্রথম তিনটা অক্ষর নেওয়া হয়েছে, সাম। যদি আমরা ম্যাক্সিমাম বের করতে পারি চাই, ম্যাক্সিমাম হলো ম্যাক্স, 3টা অপশন আছে। মিনিমাম, MIN, মিন নেওয়া হয়েছে। এগুলো তোমরা মনে হয় একটু করেছো একদিন, তাই না? এভাবে সাধারণত ফাংশন গুলার নাম দেওয়া হয়ে থাকে। যেই কাজ করব, যেই কাজের জন্য ফাংশনটা সৃষ্টি করা হয়েছে, ওই কাজের নাম থেকে একটু দেওয়া হয়ে থাকে। যেমন গুণ করার জন্য প্রোডাক্ট, পায়ের মান বের করার জন্য পায়,
হ্যাঁ, এরকম যুগে যুগে বিভিন্ন ফাংশনের নাম আছে। ইফ, ইফ মানে কি? যদি যদি আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন শর্ত দিয়ে থাকি, যদি এটা হয় তাহলে আমি এই কাজে রাজি, তাছাড়া রাজি না। যেমন তোমরা এখন যদি বিয়ে শাদী করতে যাও, প্রথমেই তোমার প্রথম চয়েস থাকে বউ যদি সুন্দর হয় তাহলে বিয়ে করো, নাহলে কিন্তু বিয়ে করো। এরকম হতে পারে না? জি আচ্ছা, স্যার। যদি গোস্ত পোলাও, যদি গোস্ত পোলাও হয় তাহলে পেট ভরে ভাত খাবো, নাহলে কিন্তু আমি পেট ভরে ভাত খাবো না। এরকমও হতে পারে। বাজারে যায় দেখো, গরুর গোস্ত যদি তোমার মনে করো এই 300 টাকা কেজি লাগিয়ে দিয়েছে, তাহলে 5 কেজি নিয়ে নাও। এইসব কথাই আমরা প্রত্যেকদিন প্রত্যেক জীবনে যদি কথা উল্লেখ করে থাকি বিভিন্ন সময়। এই যদি কিন্তু দিয়ে কিন্তু এখানে হিসাব নিকাশ খুব করা যায়, এবং বহুত হিসাব নিকাশ আছে ইফ ফাংশন দিয়ে ব্যবহার। আমরা প্রত্যেক জীবনে অনেক সময় অর ব্যবহার করে থাকি, অথবা, দেখে না, অথবা এই অরও ব্যবহার করা হয়ে থাকে অনেক অনেক ক্ষেত্রে। তোমরা যে এসএসসি পাস করেছো, অনেকে এইচএসসি পাস করেছো, সেসব জায়গায় দেখা যাচ্ছে যে ওই হিসাব নিকাশ গুলো করার সময় অর ফাংশন ব্যবহার করা হয়ে থাকে, তাই না? অঙ্ক, অথবা বাংলা, অথবা এই তোমার ইংরেজি, অথবা সমাজ, অথবা যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে দেয় তাহলে রেজাল্ট হবে ফেল। এখানে আমরা অথবা ব্যবহার করে থাকি, তাই না? আবার উল্টা মনে বলতে পারি এন্ড, বাংলায় পাস করতে হবে এবং ইংলিশে পাস করতে হবে এবং তোমার মনে করো গণিতে পাস করতে হবে এবং ফিজিক্সে পাস করতে হবে এবং করতে করতে সব দিক দিলাম, প্রত্যেকটা সাবজেক্টেই যদি সে পাস করে তাহলে পাস, অন্যথায় সে ফেল করবে। তোমরা এসএসসি পাস করার সময়, এইচএসসি পাস করার সময় যে কম্পিউটার সাবজেক্ট ছিল, সেখানে কিন্তু এন্ড এবং ওয়ারের কথা শুনেছো, তাই না? এন্ড গেট এবং ওয়ার গেট শুনোনি? গেট গেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসিটি সাবজেক্ট, ওটার কথা আমি বলতেছি। অ্যান্ড গেট এবং ওয়ার গেট। অ্যান্ড গেট মানে কি? যোগ, সরি, অ্যান্ড মানে গুণ, আর ওয়ার মানে যোগ। এইটা তোমরা জানো, এইটা জানো যে ওয়ার ওয়ার মানে হলো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, আর অ্যান্ড মানে এ ইন্টু বি। এইটা তোমরা জানো, কিন্তু এ ইন্টু বি কেন আসলো, কোন জায়গার থেকে আসলো, এটা মনে হয় অনেকেই ক্লিয়ার জানি না। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এটা কেন হলো, কিভাবে হলো, এটা অনেকেই ক্লিয়ার জানি না। জানি অনেকে ক্লিয়ার জানি না। এখান থেকে কিন্তু এই ওয়ার গেট, এন্ড গেট, এখান থেকে কিন্তু আমার চালু শুরু হয়েছে। ওদিকে যদি যায় অনেক কথা বলা যাবে, যেহেতু আমি ইলেকট্রিক্যালেরই ছাত্র। মাস্টার। না না, মাস্টার কম্পিউটারের, মাস্টার কম্পিউটার, কিন্তু ছাত্র ইলেকট্রিক্যালের। যাই হোক, আমি এই সেশনে আর বক্তব্য দিচ্ছি না। এই সেশনে আর মাত্র 1 মিনিট টাইম আছে। টাইম শো করতেছে আমার এখানে, এক্ষুনি কেটে যাবে। আসার পরে আমরা ফাংশন গুলো নিয়ে শুরু করব। ফাংশন গুলোর নাম আমি তোমাকে বললাম, একটু অনেক অনেক শত শত হাজার হাজার ফাংশন আছে কাজ করার জন্য। এখন কতজন আছে? 16 জন। এই 1 মিনিট পরে অবশ্যই আমি চাবো যে 16 জনে যোগদান করবা।